পথিক পথ আমারই সাথী, দিন সে কাটায় গনি গনি বিশ্বলোকের চরণধ্বনি, তারার আলোয় গায়ে সে সারা রাতি। কত যুগের রথের রেখা বক্ষে তাহার আঁকে লেখা, কতকালের ক্লান্ত আশা ঘুমায় তাহার ধুলায় আঁচল পাতি। বাহির হলেম কবে সে নাই মনে, যাত্রা আমার চলার পাকে এই পথেরই বাঁকে বাঁকে, নূতন হলো প্রতি ক্ষণে ক্ষণে। যত আশা পথের আশা, পথে যেতেই ভালোবাসা, পথে চলার নিত্য রসে দিনে দিনে জীবন ওঠে মাতি। আমি পথিক পথ আমারই সাথী। শুরু হচ্ছে রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম-এ। আমি আপনাদের সৌমিত্র বসু। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে রবিবার 4 বৈশাখ 1428, ইংরেজির 18 এপ্রিল 2021। তিথি চৈত্র শুক্লপক্ষ ষষ্ঠী, নক্ষত্র আর্দ্রা। সূর্যোদয়ের সময় ভোর 5:17 হয়ে 57 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:54 হয়ে 11 সেকেন্ড। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ। শেষ রাত্রি 5:02 গতে দেবগণ। আজ মহাপুরুষ গোপাল দেবের তিরোভাব তিথি। 1899 খ্রিস্টাব্দের আজকের তারিখে প্লেগ কমিশনার র্যান্ড সাহেবকে পুনায় হত্যার অভিযোগে বিপ্লবী হরি চাপেরকরের ফাঁসি হয়। 1930 খ্রিস্টাব্দে সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করেন। 1955 খ্রিস্টাব্দে প্রখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন প্রয়াত হন। 1959 খ্রিস্টাব্দে বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1981 খ্রিস্টাব্দে বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরী প্রয়াত হন। 1986 খ্রিস্টাব্দে প্রখ্যাত রাজনীতিবিদ, নেতা, গ্রন্থকার অতুল্য ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1918 খ্রিস্টাব্দে বাংলা প্রকাশনা জগতের প্রবাদ পুরুষ দিলীপ কুমার গুপ্ত, DK নামে বিখ্যাত তিনি, তার জন্ম হয়। 1974 খ্রিস্টাব্দে আজকের তারিখে প্রয়াত হন কবি, সাহিত্যিক বুদ্ধদেব বসু। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আমাদের ফেসবুক শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। আপনারা সকলেই জানেন বা অনেকেই জানেন, এই শরণাগত সৌমিত্র পাতায় আমি প্রত্যেকদিন, মোটামুটি প্রত্যেকদিন, বাড়ি ফিরতে দেরি হয়ে গেলে সেটা আলাদা কথা, রাত্রি 9:30টার সময় আপনাদের সামনে উপস্থিত হই, আপনাদের সঙ্গে কথা বলি, আপনাদের পোস্ট পড়ি, চিঠি পড়ি, কথামৃত পাঠ করি, ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে আমাদের একটা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এখন একটু গান। গানের পর রবিবারের শরণাগতের যে ধরন, আপনারা কিছু বাণী পাঠিয়েছেন, সেই বাণী নিয়ে আপনাদের সৌমিত্র বসু একটি করে গল্প তৈরি করেছে, সেই গল্পগুলো আপনাদের শোনাবে। প্রথম যে বাণীটি, সেটি পাঠিয়েছেন চিত্তরঞ্জন সেন, মা শারদার কথা। জগতে মহৎ আদর্শের অভাব নেই, নেই মহৎ বাণীর অভাব, অভাব শুধু গ্রহণেচ্ছু চিত্তের। ফিরে আসছি গানের পর। অভাব শুধু গ্রহণেচ্ছু চিত্তের, মা শারদার কথা পাঠিয়েছেন চিত্তরঞ্জন সেন। এই নিয়ে সৌমিত্র বসু শুরু করছে তার প্রথম গল্প, আজকের অনুষ্ঠানের প্রথম গল্প। এই সময়টুকু তার নিজের, কেউ তাকে বিরক্ত করে না। কানাঘুষে শুনেছেন এই সময় নাকি স্বয়ং ঈশ্বর তার সামনে আসেন, তাকে দেখা দেন, ঈশ্বরের সঙ্গে তার কথোপকথন হয়।
একথা তাকে বলেছিল মানদা। মানদা এই আশ্রমে রান্না বান্না করত, খুব বেশি কথা বলতো, আর আশ্রমের নিয়ম মতো সেই সমস্ত কথাবার্তা হলো খুব অবিবেচকের মতো কথা, তাই অনেকেই তাকে পছন্দ করত না। তার অবশ্য ভালোই লাগতো। যদি কেউ এসে বলে, হ্যাঁ বাবা তুমি নাকি রোজ বাগানে বসে ভগবানের সঙ্গে কথা বলো, সত্যি? তিনি হয়তো হেসে জিজ্ঞেস করলেন, কে বলেছে? ওই ওরা সব বলা বলি করে তো, আমাকে বলে দিয়েছে মানদা দিদি তুমি যা পাগলি, ওই সময় কখনো স্বামীজির সঙ্গে দেখা করতে যেও না কিন্তু। আচ্ছা বাবা তুমি বলো আমি কি পাগলি, সত্যি করে বলবে। এই মহিলার ওপর রাগ করে থাকা যায়? কথাটা শুনে তার খুব ইচ্ছে হয়েছিল মানদার মাথায় একবার আদর করে হাত বুলিয়ে দিতে, কিন্তু না, নারী স্পর্শ কে কিভাবে নেবে? বাগানে পাতলা জল মেশানো দুধের মতো জ্যোৎস্না পড়েছে, সেই আলোয় গাছগুলোকে কালো কালো দেখতে লাগে। চোখ বুজে রইলেন কতক্ষণ। বেশ হাওয়া দিচ্ছে এখন, বসন্তের হাওয়া। ওরা ভাবে এই সময়টা আমি ঈশ্বরের সঙ্গে কথা বলি। ওরা তো জানে না এই সময়টা আমাকে ঘিরে ধরে অপরিমেয় ব্যর্থতার বোধ। এই হলো আমাদের গল্পের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে ফিরে আসব গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি গল্প। শোনাচ্ছি আপনাদের। গল্পের আশ্রয় হচ্ছে মা শারদার একটি বাণী, পাঠিয়েছেন চিত্তরঞ্জন সেন। কথাটা হলো, জগতে মহৎ আদর্শের অভাব নেই, নেই মহৎ বাণীর অভাব, অভাব শুধু গ্রহণেচ্ছু চিত্তের। তো যেটা বলছিলাম যে এই যে স্বামীজি তিনি যখন রাত্রিবেলা বাগানে এসে বসেন, তখন একটা অপরিমেয় ব্যর্থতার বোধ তাকে ঘিরে ধরে। কিচ্ছু হলো না, সব নষ্ট হয়ে গেল। যখন প্রথম আচার্যদেবের কাছ থেকে উপদেশ দেওয়ার অনুমতি পেলেন, আমার শরীর আর দিচ্ছে না, আমি ঘোষণা করে দিচ্ছি তুমি এবার থেকে সন্ধেবেলা ভক্তদের সামনে উপদেশ দেবে, তাদের যা কিছু কৌতূহল তুমি নিবৃত্ত করবে। তার অল্প কদিন পরে তো আচার্যদেব দেহই রাখলেন। প্রথম খুব ভয় করত, কি সব প্রশ্ন করবে রে বাবা, আধ্যাত্মিক তত্ত্বের তো কোনো শেষ নেই, এ বই ঘাঁটেন ও বই ঘাঁটেন, যাতে যা কিছু প্রশ্ন আসুক না কেন উত্তরটা দিয়ে মান রক্ষা করতে পারেন। সেসব দিনের কথা ভেবে এখন হাসি পায়। কিসের ধর্ম, কিসের তত্ত্ব? মানুষ ওসব কিচ্ছু চায় না, তারা চায় ঐহিক যা কিছু, ছেলের চাকরি, মেয়ের বিয়ে, স্বামীর ভালোবাসা, এই সব। গভীরে যাবার কোনো ইচ্ছে নেই, কিচ্ছু নেই, কারুর মধ্যে নেই। হঠাৎ মনে পড়ে গেল সেই কোন ছাত্র বয়সে পড়া বিসর্জন নাটকে জয়সিংহের কথা, দিতে চাই নিতে কেহ নাই। উঠলেন, আহারের সময় হলো, এখন ঘরে গিয়ে ধর্মগ্রন্থ পাঠ করবেন। আমার মনের মধ্যে থেকো ঠাকুর, যা কিছু আমাকে আচ্ছন্ন করে রাখে তাদের দগ্ধ করে, হে আদিত্যবর্ণ, হে পূষণ, তুমি আমাকে উপদেশ দাও, তুমি আমাকে এই জীবনের মানে শেখাও। আহারে বসলেন, ঠোঁটের কোণে হাসি, মনটা খুব পূর্ণ হয়ে আছে। শেষ হলো গল্প মা শারদার বাণী নিয়ে। এর পরের গল্প গানের পর, কিন্তু বাণীটি হলো, আমি সব সময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। শেক্সপিয়ারের কথা, পাঠিয়েছেন স্বপ্না পাল। গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। শুরু করি গল্প।
আরে কি হলো, কি কথার উত্তর দিবি তো? সত্যি অনেকক্ষণ ধরে পাশ কাটিয়ে কাটিয়ে যাচ্ছিল তন্ময়, টানা নানা করে করে। বাড়ি ফেরার পর থেকে তো কমবার মুখোমুখি হয়নি এই প্রশ্নের। আরে কি হলো, কি বললো শতদল ঠাকুরপো? কথা এড়িয়ে যাওয়ার কায়দাটা যে বেশিক্ষণ চলবে না সেটা বুঝতেই পারছিল। এবার একেবারে মুখোমুখি পড়ে গেল। না না, শতদল ঠাকুরপোর সঙ্গে দেখা করলি? বাবা মা মন্টি তিনজনের তিন জোড়া চোখ সার্চ লাইটের মতো তার মুখের দিকে। আরে কি বললো বলবি তো? কি বলবে তন্ময়? গিয়েছিল তো, নিচে একটা গমগমে কাউন্টার, বহু লোক সেখানে, স্লিপ দিতে হলো। তারপর ক্যাঁকো করা গেটের মধ্যে দিয়ে গিয়ে লিফট থেকে নেমে একজনকে জিজ্ঞেস করতে সে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তারপর হুড়মুড় করে চলে গেল। গেটে আবার স্লিপ দেখানো। ভেতরে একটা দারুণ ঝাঁ চকচকে ঘরে চেয়ারে শরীর এলিয়ে বসে আছে শতদল কাকু। তাকে উঁকি মারতে দেখে বলল, আয় ভেতরে আয়, বস। চেয়ারে যতটা সম্ভব কম জায়গা নেওয়া যায় তেমনি ভাবে বসল তন্ময়। শতদল কাকু দু কনুইয়ের ওপর মুখের ভার রেখে মুখটা এগিয়ে নিয়ে বলল, বল। না, বাবা তো ফোন করেছিল কিন্তু পাইনি। শতদল কাকু ঘাড় নেড়ে বলল, আননোন নাম্বার না, ফোন তো আর আমার কাছে থাকে না। তুই একটা কাজ করবি, বাবাকে বলবি একটা টেক্সট করতে, তার 5 মিনিট বাদে যেন ফোন করে, পেয়ে যাবে। তা বাবা ফোন করেছিল কেন? ফিরে আসছি এই গল্পের বাকি অংশটা বলবার জন্য 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। ভাবের কথায় পাঠিয়েছেন স্বপ্না পাল, তাই নিয়ে সৌমিত্র বসুর গল্প, গল্পের দ্বিতীয় পর্ব। শতদল কাকু জিজ্ঞেস করছে তন্ময়কে যে তোর বাবা ফোন করেছিল কেন, কেন এসেছিস, কি বলবি বল। এবার তো তার কোর্টে বল, যা বলবা তাকেই বলতে হবে। শতদল কাকু তাকিয়ে আছে মুখের দিকে। দুনিয়ার সব লোক শুধু তার মুখের দিকেই তাকিয়ে থাকে কেন? এখন বাবা মা মুন্টি, তখন শতদল কাকু। কি হলো বল। তন্ময় বলতে গেল, মানে মনে মনে কথাগুলো গুছিয়ে নিল, তারপর দম নিয়ে কথা শুরু করার পরে বুঝতে পারল সে যা বলবে বলে ভেবেছে, বলতে এসেছে, সবকিছুকে চাপা দিয়ে অন্য কথা বেরিয়ে আসছে তার মুখ দিয়ে। না আসলে বাবা, মানে তুমি, না আপনি, মানে আপনি মন্ত্রী হয়ে মানে ভালো আছেন কিনা তাই। শতদল কাকুর মুখে ধীরে ধীরে একটা হাসি ছড়িয়ে পড়ল। ভোর হওয়ার সময় যেমন আকাশময় আলো ছড়িয়ে পড়ে। শুধু এই কথা জানতে এসেছিস? বেশ বেশ, কি খাবি বল, চা না কফি, ঠান্ডা কিছু? না না, আমি খেয়ে এসেছি, মানে আমি যাই তাহলে। শতদল কাকু হাসছে, ভালো থাকিস। এই কথাটুকু সে বলে এসেছে তার শতদল কাকুর ঘরে গিয়ে, মন্ত্রীর ঘরে গিয়ে। তার বাবা ছোটবেলার বন্ধু শতদল কাকু এখন মন্ত্রী। মা বলল, আমি আগেই আন্দাজ করেছিলাম, একটা হাত নাড়া দিলে এমন 10টা চাকরি যে পেতে পারে। তার সামনে গিয়ে এই সমস্ত কথা বলে তুই চলে এলি। তোর বাবা সামনের মাসে রিটায়ার করবে, পাশ করে বসে আছিস, একটিবার সেসব কথা মনে পড়লো না? দাদা তুই কি রে মুন্টি। শুধু অনেক রাতে তাকে ছাদে নিয়ে গেল বাবা। আকাশের তারার আলো গায়ে মেখে আছে দুজনে। কোন দূর গ্রহ থেকে অলৌকিক স্বরে যেন বাবা বলল, তুই একদম আমার মতো হয়েছিস। শতদলকে ফোনে না পেয়ে আমার যে কি নিশ্চিন্তি লেগেছিল মনে মনে। গল্প শেষ, এবারে গান শুরু হবে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। তারপর
আর একটা গল্প, আর একটা বাণীর পথ ধরে। বাণীটি হল, সাফল্য যখন আসে তখন যন্ত্রণাকে আর যন্ত্রণা বলে মনে হয় না। উইলিয়াম ওয়াটসন, পাঠিয়েছেন সুব্রত কুমার করণ। ফিরে আসছি 92.7 বিগ এফএম এ, শুনছেন শরণাগত। আসে তখন যন্ত্রণাকে আর যন্ত্রণা বলে মনে হয় না। সুব্রত কুমার করণ পাঠিয়েছেন উইলিয়াম ওয়াটসনের কথা 92.7 বিগ এফএম এ। তাই নিয়ে একটি গল্প শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। খুব অল্প অল্প করে চোখের সামনে ঘটনাটা ঘটে গেল। কদিন ধরেই তমালের থমথমে মুখ দেখছিল। জিজ্ঞেস করেছে, তেমন কোনো উত্তর পায়নি। ওই অফিস একটা ঝামেলা হয়েছে, না না টেনশনের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হলো না শেষ পর্যন্ত। জাল গুটিয়ে এলো আর তমালকে এক বিকেলে ফিরতে হলো সাসপেনশনের নোটিশ নিয়ে। প্রায় 17 লাখ টাকা চুরির দায় তার উপর। কোম্পানি কোর্টে যাচ্ছে। খুব খুঁটিয়ে খুঁটিয়ে শান্ত মাথায় তার বরকে জিজ্ঞেস করে গেল দিয়া। না, তার মনে হলো না তমালের কোনো দোষ থাকতে পারে। ব্যাপারটা নাটের গুরু অন্য কেউ, ভালো মানুষ পেয়ে সেই ফাঁসিয়ে দিয়েছে তমালকে। কিন্তু না 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 না, মানুষের মুখ চোখ দেখে, মুখের কথা শুনে তো কিছু বোঝা যায় না। অফিস কলিগদের ধরে ধরে ফোন করতে লাগলো। প্রায় কেউ কিছু বলে না, জানি না বলে এড়িয়ে যায়। কিন্তু দিয়া বুঝতে পারে তারা জানে, তারা অনেক কিছুই জানে, শুধু ভয় পাচ্ছে। এদের মধ্যে একজন, সুরেখা বলে একটা মেয়ে, সে একদিন বাড়িতে এলো। তখন বেশ রাত হয়ে গেছে। সুরেখা এলো চুপি চুপি, চোরের মতো লুকিয়ে। সে এমডির পিএ, সে অনেকটা জানে। হ্যাঁ, স্ক্যামটা এমডি করেছে, কিন্তু করবার সময় এমন ভাবে তমালকে জড়িয়ে রেখেছিল যাতে কোথাও কোনো সমস্যা হলে তমালকে সামনে দাঁড় করিয়ে দেওয়া যায়। সবটা শুনল দিয়া। তারপর গলায় কোনো মিনতি না মাখিয়েই বলল, তুমি আমাকে সাহায্য করবে তো সুরেখা? শুনছেন সৌমিত্র বসুর গল্প 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। যে বাণীটির সূত্র ধরে সৌমিত্র বসু আপনাদের এই গল্পটা শোনাচ্ছে, সেই বাণীটি উইলিয়াম ওয়াটসনের, পাঠিয়েছেন সুব্রত কুমার করণ। কথাটা হলো, সাফল্য যখন আসে তখন যন্ত্রণাকে আর যন্ত্রণা বলে মনে হয় না। আপনাদের মনে করিয়ে দিই, দিয়া সুরেখাকে বলল যে তুমি তো সব জানো, তুমি আমাকে সাহায্য করবে তো? তারপর থেকে না, সুরেখার সে সাহস নেই। তার চাকরি, তার উপরে সংসার ইত্যাদি। তখন অনেক রাত। হঠাৎ ঘুম ভেঙে দিয়া দেখল দুহাতে চুলের মুঠি ধরে জানলার গরাদে মাথা ঠুকছে তমাল। কপাল দিয়ে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। সেই শুরু। মাঝে মাঝে দিয়ার মনে হয় তাদের তো ছেলে মেয়ে কিছু হয়নি এখনো, এই তমালই তার ছেলে। তাকে দুহাত দিয়ে, দু ডানা দিয়ে আগলে রেখে দিয়েছে দিয়া। বাইরের কোনো ঝড় যেন তাকে ছুঁতে না পারে। অন্যদিকে দুঃসম্পর্কের এক পিসেমশাই, খুব নামকরা উকিল, তার কাছে চলে গেল একদিন। সহজে কি আর দেখা হয় দুঃসম্পর্কে? তো দেখা করলো, মন গলালো। সব কাগজপত্র দেখে তিনি কতগুলো পথের সন্ধান দিলেন। একদিকে ঘরে তমাল, তার মাঝে মধ্যেই এলোমেলো হয়ে যাওয়া, আর বাইরে মামলার ব্যাপারটা নিয়ে দৌড়দৌড়ি চলছে চলছে চলছে। প্রচন্ড ঠেলায় যেমন ভারী পাথর আস্তে আস্তে গড়াতে শুরু করে, মনে হচ্ছিল কোর্টে যেন সেই রকম করে তার পাথর গড়াতে শুরু করেছে। কোম্পানি কেসটা মিটিয়ে নিতে চায়। শুধু তাই নয়, এমডির অসীম দয়া, লাখ দুয়েক টাকাও তমালবাবুকে দিয়ে দেওয়া হবে।
যত যাই হোক এমপ্লয়ি তো বটে। তমাল প্রায় রাজি হয়ে যাচ্ছিল, দিয়া বলল, নো, নেভার নেভার, কোর্টে ফয়সালা হতে হবে চুরিটা কে করেছে, তারপরে অন্য কথা। ফোনে হুমকি আসে, একদিন বাস থেকে কে যেন ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল তাকে, এরকম বহুবার। আজ মামলার ফল বেরিয়েছে, তমাল নির্দোষ। দুজনে কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাবে আজ। আয়নার সামনে দাঁড়িয়ে দিয়া দেখে, কোথায় সেই ফুটফুটে নতুন বিয়ে হওয়া মেয়েটা, চোখের কোল বসে গেছে, রগের দিকে এক আধটা পাকা চুল। খুব হাসলো সেই দিকে তাকিয়ে, বুড়ি হয়ে গেলাম যা। শেষ হলো গল্প। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি আপনাদের সৌমিত্র বসু। লম্বা চিঠি পড়ি, একটাই লম্বা চিঠি। গত সকালের শরণাগতর হেমহা জীবনে যে বীর রাজা আর রাজকন্যার কথা হয়েছিল, সে গল্প আমি শুনিনি কখনো, তাই বুঝতে পারিনি, কিন্তু আজ সকালে তাদের নাম শুনে খুব রোমাঞ্চিত হলুম। পৃথ্বীরাজ সংযুক্তা ইতিহাস প্রসিদ্ধ প্রেমিক প্রেমিকা। তাদের প্রেম কাহিনী জীবনকে ঐশ্বরীয় পর্যায়ে উন্নীত করে। মহাজীবনের মাপকাঠি যে শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক মহাপুরুষগণের মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত নয়, সে কথা শরণাগত প্রমাণ করে চলেছে। এই দৃষ্টিভঙ্গি বৈশিষ্ট্যপূর্ণ, নতুনত্বে যেমন ভরা, তার দিগদর্শনও তেমনি বিস্তৃত। আর বিখ্যাত নাট্য ও বাচিক শিল্পী সৌমিত্রবাবু এইসব অনুষ্ঠানকে উৎকর্ষের চরম শিখরে প্রতিষ্ঠিত করে চলেছেন রোজ। প্রণমী তোমারে বিভাগে স্বামীজির কথা তার জীবনের কত যে নতুন দিক উন্মোচিত করে তার জীবনকে আমাদের সামনে চরম মহিমান্বিত করে চলেছে, সে কথা ভাষায় প্রকাশের ক্ষমতা নেই। আমেরিকায় বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করতে গিয়ে তাকে প্রাণান্তকার বিপদে পড়তে হয় কতবার। দারুণ ঠান্ডায় শীত বস্ত্রহীন অবস্থায় দুঃসহ ক্লেশ কি অনায়াসেই না সহ্য করেন স্বামীজি। খাওয়া জোটেনি, ভিক্ষা করতে গিয়ে শ্রেষ্ঠ মানুষটি কিভাবে অপমানিত হন, কিন্তু এত কষ্টেও গুরুদেব শ্রীরামকৃষ্ণের মূর্তি সর্বদা স্মরণ করেছেন, আর মাতৃভূমি আর তার সন্তানদের দুঃখ মোচনের কথা, সনাতন ধর্মের বিশ্বজনীনতার কথা কখনো বিস্মৃত হননি। নতুন তথ্য পেলাম তার রূপ আর চোখের বর্ণনায়। বিদেশিনীরা তার চোখে জীবন্ত প্রেমকে পর্যবেক্ষণ করে আসক্ত হয়েছিলেন। একেবারে ইউরোপীয় প্র্যাগম্যাটিক দৃষ্টিভঙ্গি, কিন্তু কাছে আসা এই নারীগণকে বিবেকানন্দের মা সম্বোধন ভারতবর্ষের অননুকরণীয় আধ্যাত্মিকতার পরিচায়ক। আমি যতবার তার ছবি দেখেছি, এমনকি একটু আধটু আঁকতে পারার সূত্রে স্বামীজির ছবি এঁকেছি, ততবারই তার ওই বিশাল আয়ত নয়ন যুগলে বিশ্ব জ্যোতির প্রকাশ অনুভব করেছি। ওই চোখ দিয়ে তিনি যেন সারা বিশ্ববাসীকে সম্বোধন করে বলেছেন, শ্রেণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, হে অমৃতের পুত্র বিশ্বজন, তোমরা শোনো। আবার এমন পরিপূর্ণ এক দেবপুত্র, নানান কঠিন ব্যাধির শিকার, অথচ মনের শক্তি বলে সব উপেক্ষা করে কি মহাকর্মই না সাধন করেছেন ওইটুকু জীবনে। সারা ভারত ভ্রমণের সময় অভুক্ত থেকেও, ক্ষুধার জ্বালায় কাতর হয়েও মানুষের অন্তরাত্মাকে জাগাতে যখন বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন, তখন পুলিশ সন্দেহের বশে তাকে গ্রেপ্তার করতে চাইলে তিনি ক্ষুধার জ্বালা নিরসনে জেলে যেতেও রাজি ছিলেন। দুটো খেতে পাওয়ার আকুতিতে স্বামীজির হাজতবাস ও শ্রেয়, এমন চিন্তায় চোখে জল আসে ওই বিশ্ববিজয়ী বীর সন্ন্যাসী মহামানবের কথা ভেবে। এসব অনেক কথা জানতুম না। সৌমিত্রবাবু মর্মস্পর্শী বাচনভঙ্গিতে এমন উপস্থাপনা করছেন যে মন কানায় কানায় ভরে যাচ্ছে। সৌমিত্রবাবুকে নমস্কার জানাই। বদভ্যাসে যথারীতি বড় চিঠি হয়ে গেল, ক্ষমা করবেন। চিঠিটা পড়লে সবিশেষ কৃতজ্ঞ থাকব। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144। এর উত্তরে কি বলবো, আমার কিচ্ছু বলার নেই। আপনি ভালো থাকবেন, মাঝে মাঝে এরকম চিঠি লিখবেন, আর শুধু প্রশংসার চিঠি নয়, একটু একটু নিন্দেও করবেন, তা নইলে লোকে কি বলবে।
এত ভালো একজন পত্রলেখক শুধু প্রশংসাই করেন। আচ্ছা, তাহলে আজকের মতো চিঠিপত্র শেষ করি, এরপর বাইরে দূরে। না, ভুল করলাম, এরপর নতুন বাণী 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। যে বাণীটি নিয়ে গল্প শোনাবো সেটি হলো, মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা স্বর্ণের চেয়েও দামি। আবু বকর। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ। আবু বকর। শুরু করছি গল্প 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, একেবারে শেষ পর্যায়ে। ওহ, জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিল এই দুজনে মিলে। কি কুক্ষণে যে ভাড়া দিয়েছিলেন সন্তোষবাবু! কি না, স্বামীটি ইঞ্জিনিয়ার, ভালো মাইনে পায়, বউটি ট্রান্সলেটর না কি, বাড়িতে বসেই কাজ করে। তিনি একলা মানুষ, ছেলেরা বাইরে দূরে থাকে, মেয়ে সল্ট লেকে শ্বশুর বাড়ি। অত বড় বাড়িটা পড়ে আছে, ঝাড়া হাত পা যদি কেউ থাকে তো থাক না, যা ভাড়া দিল দিল। তাই যখন শুনলেন কম বয়সী, ছেলেপুলের ঝামেলা নেই, রাজি হয়ে গেলেন। তা মিথ্যে বলবেন না, গোড়ার দিকটা বেশ ভালোই ছিল। মেয়েটা জেঠু জেঠু করে আসতো, এটা ওটা রান্না করে দিয়ে যেত। এর মধ্যে আরতির মা একদিন বলে গেল, নিচের ঘরে দাদাবাবু আর দিদি নাকি কাল সন্ধেবেলা 5 জন বন্ধু জুটিয়ে খুব মদ খাচ্ছিল। মাথা গরম হয়ে গেল সন্তোষবাবুর। মদ খায়? না না, এ বাড়িতে এসব তো চলবে না। তার ঠাকুরদা পুরনো আমলের স্বদেশী করা মানুষ, 3 পুরুষের আদর্শবাদী তারা। সোজা লাঠি ঠুকতে ঠুকতে চলে গেলেন নিচের ফ্ল্যাটে। ছেলেটা কোনো অফিস থেকে ফেরেনি, কিন্তু মেয়েটা কি নির্লজ্জ রে বাবা! জ্যাঠার বয়সী একটা লোকের সামনে হাত নেড়ে নেড়ে, আমরা তো কাউকে ডিস্টার্ব করছি না, নিজেদের মতন একটু রিল্যাক্স করছি। মেয়ে মানুষ মদ খায়, তার উপর তাই নিয়ে ওকালতি করে। এই বেঁধে গেল ঝগড়া। ঝগড়া চলতে থাকুক, আপনারা ঝগড়ায় কান না দিয়ে গান শুনুন। গানের পর গল্পের বাকি অংশ। ফিরে আসছি আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ। শুনছেন রবিবারের শরণাগত। সে উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা স্বর্ণের চেয়েও দামি। আবু বকর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এই বাণী নিয়ে সৌমিত্র বসুর গল্পের শেষ পর্যায়ে। এই ঝগড়াঝাঁটি হচ্ছে সন্তোষবাবুর সঙ্গে, সেই মেয়েটির ঝগড়া হলো। তো ঝগড়া বেড়ে গেল, মানে বাড়তেই থাকলো। এর মধ্যে আবার একদিন পাম্প খারাপ হয়ে গেল। ছেলেটা মেয়েটা দুজনে মিলে উঠে এসে সে কি তরপানি! কি না, সন্তোষবাবু ইচ্ছে করে জল বন্ধ করে রেখেছেন। সে প্রায় মারদাঙ্গার অবস্থা। নিজের ঘরে তারস্বরে গান বাজে, সন্তোষবাবুর ঘুম আসে না, তাই নিয়ে আরেক প্রস্থ। ওহ, কি ভুল করেছি ভাড়া দিয়ে, তো যা দেখছি শেষ বয়সটা এরকম অশান্তিতেই কাটবে। এর মধ্যে একদিন বিলু এসে ঢু মেরে গেল। পাড়ার ছেলে বিলু। আমার হাতে ভালো লোক আছে, বাড়িটা দিয়ে দিন, ও ফ্ল্যাট বাড়ি করে নেবো, টোনাটুনিকে তারাই তুলে দেবে। সে কথা কেমন করে ওদের কানে চলে গেছে। দুজনে উপরে উঠে এসে কি ঝগড়া কি ঝগড়া। আরে আমার বাড়ি আমি রাখবো না বেচে দেবো সেটা আমি বুঝবো, তাদের তোদের কি রে? সেদিন রাত্রিবেলা ঘুম আসছে না, শরীরটা কিরকম আনচান করছে। তাই তো কেমন একটা যেন। মেয়েকে ফোন করলেন, ধরল না। ছেলেকে, ওদের ওখানে তো এখন দিন, ধরল। জড়িয়ে জড়িয়ে কি একটা বলতে পেরেছিলেন এইটুকু মনে আছে, তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরল হাসপাতালে। মুখের কাছে ঝুঁকে পড়ে আছে কার একটা মুখ। কার মুখ? আবছা থেকে স্পষ্ট হয়ে আসছে। জ্যাঠামশাই, এখন কেমন লাগছে? হাসপাতাল থেকে বাড়ি। এখন একেবারে পরাধীন দশা সন্তোষবাবুর। ঘণ্টা মেপে ওষুধ,
বিকেলে খানিকটা বারান্দায় বেড়ানো, খাওয়া দাওয়া সমস্ত নিয়ম মেনে। আর পান থেকে চুন খসলেই এমন ঝগড়া শুরু করবে। শেষ হলো আজকের রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। নতুন বছর পড়ে গেছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে অতিমারির আবহাওয়া, এই আবহাওয়া যেন আপনাদের স্পর্শ করতে না পারে, তার জন্য যা যা সাবধানতা অবলম্বন করবার সেগুলো করতে থাকুন। কারণ শেষ পর্যন্ত যে বেঁচে থাকার থেকে ভালো কিছু হয় না, তা বলবার জন্যই তো এই গল্পগুলো বলা। খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র।